গণপরিবহনে আজ থেকে আসনের অর্ধেক যাত্রী বহন, ভাড়া বাড়ছে 60%, 2 সপ্তাহের জন্য এই সিদ্ধান্ত। করোনা সংক্রমণ রোধে মানা হচ্ছে না নির্দেশনা, মাস্ক ছাড়াই দোকানপাট, রাস্তাঘাটে চলছে মানুষ, পদক্ষেপ নেই প্রশাসনের। সিদ্ধান্তে 7 মাস পরও বেতন গ্রেড উন্নীত হয়নি, হতাশ প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকেরা। বিশ্বে করোনায় একদিনে 10,500 মানুষের মৃত্যু, নতুন শনাক্ত 5.25 লাখ, প্রাণহানি 28,14,000। Saudi Extreme. Enjoy smooth speed. স্বাগত ইন্ডিপেন্ডেন্ট সংবাদে, আপনাদের সাথে আছি আমি আলী আশরাফ। শুনছিলেন শিরোনাম, জানাবো পুরো খবর। করোনা সংক্রমণ বাড়ায় গণপরিবহনে অর্ধেক যাত্রী পরিবহনের নির্দেশনার পরিপ্রেক্ষিতে আজ থেকে বাসের ভাড়া 60% বাড়ানো হয়েছে। মঙ্গলবার সকালে 2 সপ্তাহের জন্য এই সিদ্ধান্ত নেয়ার কথা জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তবে 10 দিন আগে অগ্রিম টিকিট কেটে রাখার কারণে 50% যাত্রী পরিবহনের নির্দেশ আপাতত বাস্তবায়ন করা সম্ভব হচ্ছে না বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ। প্রতিদিন অবনতি হচ্ছে করোনা পরিস্থিতির। 3 সপ্তাহের ব্যবধানে শনাক্তের হার 2% থেকে বেড়ে হয়েছে 18%। স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী স্বাস্থ্যবিধি না মেনে জনসাধারণের অবাধ চলাচলের কারণে বেড়েছে সংক্রমণ। করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় বুধবার থেকে দেশের সকল গণপরিবহনে অর্ধেক যাত্রী নেয়ার সাপেক্ষে 60% ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে সরকার। যাত্রীদের স্বাস্থ্যবিধি মানার বিষয়টিও নিশ্চিত করতে গণপরিবহনের মালিক শ্রমিকদের নির্দেশনা দেন সড়ক পরিবহন মন্ত্রী। সরকারের নির্দেশনা অনুযায়ী গণপরিবহনে স্বাস্থ্যবিধি মেনে চলা, অর্ধেক আসন খালি রাখা, হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার, শতভাগ মাস্ক পরার শর্তে বাস ভাড়ার হার 60% বৃদ্ধি করা হয়েছে। এদিকে রেল কর্তৃপক্ষ বলছে 10 দিন আগের অগ্রিম টিকিট রাখার কারণে 50% যাত্রী পরিবহনের নির্দেশ আপাতত বাস্তবায়ন করা সম্ভব হচ্ছে না। তবে মঙ্গলবার থেকে অর্ধেক সিট ফাঁকা রেখে বাকি সিটগুলোর জন্য টিকিট বিক্রি করা হয়েছে। ফলে আগাম টিকিটের যাত্রী পরিবহন শেষ হলেই অর্ধেক যাত্রী নিয়ে চলবে ট্রেন, আর ভাড়া বাড়ছে না ট্রেনের যাত্রীদের জন্য। আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আমাদেরকে নির্দেশনা দিয়েছে যে 50% টিকিট বিক্রি করতে হবে এবং করোনা মোকাবেলা করার জন্য যে সমস্ত যেমন স্যানিটাইজার সামনে আমরা দিয়ে রাখছি, পটাশের পানি দিয়ে রাখছি, পাড়ায় যেন ভিতরে ঢুকে। সকল পরিবহনে চলাচলের সময় মাস্ক পরিধান ও হ্যান্ড স্যানিটাইজারের ব্যবহার বাধ্যতামূলক করার নির্দেশনাও দিয়েছে সরকার। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনা সংক্রমণ রোধে সরকার 18 নির্দেশনা জারি করলেও দেশের বেশিরভাগ স্থানেই তা মানা হচ্ছে না। মাস্ক ছাড়াই দোকানপাট থেকে শুরু করে রাস্তাঘাটে চলাচল করছে মানুষ। গণপরিবহনেও মানা হচ্ছে না সামাজিক দূরত্বের বিষয়টি। এ অবস্থায় সরকারি নির্দেশনা ও স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতে স্থানীয় প্রশাসনের তেমন পদক্ষেপ দেখা যায়নি কোথাও। করোনার দ্বিতীয় ঢেউ যখন ঊর্ধ্বমুখী, তখন সংক্রমণ ছাড়িয়েছে অতীতের সব রেকর্ড। এমন পরিস্থিতিতে সংক্রমণ রোধে সরকার 18টি নির্দেশনা জারি করে, তবে বেশিরভাগ স্থানেই তা উপেক্ষিত। চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকা মাস্ক ছাড়াই ঘুরে বেড়াচ্ছে মানুষ। গণপরিবহনে গাদাগাদি করেই নেওয়া হচ্ছে যাত্রী। স্বাস্থ্যবিধি সহ সরকারের নির্দেশনার বিষয়ে সবার যুক্তিও ভিন্ন। এখন ওরা মুখে লাগাইতেছে না, এখন আমরা তো কয়েকজনে বললে তো হবে না, এলে তো সবার থেকে সচেতন হতে হবে। আমরা শুনছিলাম 5 জন টানার জন্য, এখনো নির্ধারিত সময়টা আমাদের সংগঠন থেকে বলা হয়নি। সংক্রমণ রোধে স্বাস্থ্যবিধি মানতে বরিশালের মানুষের মাঝেও দেখা গেছে চরম অনীহা। আর প্রশাসনের কোনো তদারকি না থাকায় সরকারি নির্দেশনা নিয়েও উদাসীন মানুষ। করোনাকালীন অর্ধেক প্যাসেঞ্জার নেওয়ার কোনো ঘোষণা আমি এখনো পাইনি। ঘোষণা পাইলে আমি পরবর্তী অর্ধেক প্যাসেঞ্জার নেব। সরকার নির্দেশনার পরেও বগুড়ায় হাটবাজারগুলোর পাশাপাশি জনবহুল এলাকায় আগের মতোই চলাফেরা করছেন মানুষ। করোনা সংক্রমণ নিয়ে কোনো মাথা ব্যথা নেই কারো। আর মাস্ক আছে কিন্তু পকেটে বাসায় রাখিয়ে আছি, নিচে আটকে আসে থেকে সব করতে পারেন।
খুলনায় সরকারি নির্দেশনার কোনোটি কার্যকর হয়নি। পরিবহন শ্রমিকরা বলছেন, তাদের সমিতি থেকে কোনো নির্দেশনা না আসায় আগের মতোই যাত্রী পরিবহন করছেন তারা। একই অবস্থা রাজশাহী, সিলেট, রংপুর সহ অন্যান্য শহরগুলোতেও। দূরপাল্লার বাস সহ বিভিন্ন যানবাহনে যাত্রী চলাচল করছেন আগের মতোই। স্বাস্থ্যবিধি উপেক্ষিত হলেও এ নিয়ে স্থানীয় প্রশাসনের কোনো তৎপরতা দেখা যায়নি। আবু নোমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। দেশে করোনায় আরও ৪৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে পুরুষ ২৮ এবং নারী ১৭ জন। এ নিয়ে মোট প্রাণহানি হল ৮,৯৯৪ জনের। মঙ্গলবার দুপুর পর্যন্ত ২৪ ঘন্টায় ২২৪টি ল্যাবে পরীক্ষা হয়েছে ২৬,৬২০ জনের। এর মধ্যে করোনা শনাক্ত হয়েছে ৫,০৪২ জনের। পরীক্ষা বিবেচনায় রোগী শনাক্তের হার ১৮.৯৪%। স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৬,০৫,৯৭৩ জনে। সুস্থ হয়েছেন আরও ২,১৬২ জন। এ নিয়ে মোট সুস্থ ৫,৪০,১৮০ জন। দুই দিনেই করোনা রোগী শনাক্ত হয়েছে ১০,০০০-এর বেশি, যা ফেব্রুয়ারির পুরো মাসে প্রায় সমান। আর 7 দিনে মৃত্যু হয়েছে ২৫৬ জনের। সংক্রমণ প্রতিরোধ করতে না পারলে বড় সংকটের আশঙ্কা জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের। তাই শুধু স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান বা নির্দেশনা নয়, সরকারকে কঠোর হওয়ার পরামর্শ তাদের। শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতাল। করোনা পরীক্ষার জন্য অপেক্ষা সবার। নির্ধারিত সময়ের 1.5 ঘন্টা পর শুরু হয় কার্যক্রম। পরীক্ষা করতে আসা ব্যক্তিদের মধ্যেও স্বাস্থ্যবিধি উপেক্ষিত। এত কাছাকাছি কেন দাঁড়িয়েছে? আসলে ওটার জন্য আসলেই আমরা দুঃখিত, কিন্তু এটা উচিত হয় নাই। কিন্তু তারপরেও দেখেন, আমরা কিন্তু সঠিকভাবে সার্ভিসটা পাচ্ছি না এদের কাছে। তাদের সিরিয়াল মেনে তার অফিসিয়াল যারা আছেন ভিতরে, নার্স, ডক্টর, তারা আসতেছে, টাকা দিচ্ছে, করে নিয়ে চলে যাচ্ছে। কিন্তু 20-30 জন অলরেডি করে ফেলছে। এখানে বয়স্ক লোকেরা যারা আছে তাদের কোনো গ্রাহ্য নেই। ছুটির দিন হলেও রাজধানীর প্রতিটি হাসপাতালেই ছিল ভিড়। সারা দেশের 224টি ল্যাবে ২৭,৩৫০ নমুনা পরীক্ষায় শনাক্ত ৫,০৪২ জন। 2 দিনে শনাক্ত ১০,০০০-এর বেশি রোগী। ফেব্রুয়ারিতে করোনা শনাক্ত হয়েছে ১১,০৭৭ জন। গত 3 দিনে শনাক্ত ১৪,১৪১ জন। অর্থাৎ ফেব্রুয়ারির পুরো মাসের শনাক্তের চেয়েও ৩,০০০ বেশি রোগী শনাক্ত হয়েছে গত 3 দিনেই। জনগণ তার দায়িত্ব পালন করবে এবং সরকার তার কার্যক্রম, যেগুলো 18 দফা দাবি যেগুলো তারা পেশ করতেন, এগুলো উভয়ের সমন্বিত পদক্ষেপের মাধ্যমে যেন এগুলো চালু থাকে, সেটার জন্য যথাযথ ব্যবস্থা কিন্তু নিতে হবে। ফেব্রুয়ারিতে করোনায় মারা গেছেন 281 জন, অথচ গত 7 দিনে মারা গেছেন 256 জন। এখনই রাজধানীর কোনো সরকারি হাসপাতালে একটিও আইসিইউ বেড ফাঁকা নেই। এ অবস্থায় 18 দফার নির্দেশনাকে যথেষ্ট মনে করছেন না বিশেষজ্ঞরা। হটস্পটগুলোকে চিহ্নিত করে এলাকা ভিত্তিক লকডাউন দেওয়া দরকার, এবং শুধু তাই নয়, বিপণী বিতান যেগুলো রয়েছে, শপিং মল, সেখানে 6 ঘন্টার জন্য খোলা রাখা উচিত। বাংলা একাডেমির বই মেলা চলছে, এটি স্থগিত হয়ে যাওয়া উচিত। এরকম যে অনেক কিছু রয়েছে আমরা লক্ষ্য করছি, ভাষাটার মধ্যে নিরুৎসাহিত করা হচ্ছে, মানা করা হচ্ছে, এরকম না। এটাকে এখন কঠোরভাবে দমন করতে হবে। এ পর্যন্ত করোনায় মারা গেছেন প্রায় 9,000। গত 24 ঘন্টায় মৃত্যু 45 জনের। এদের 37 জনই ঢাকায়। হাসান মিসবাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নির্দেশ দেওয়া হয়েছে 22 মার্চ, অথচ করোনা চিকিৎসায় নতুন 6 হাসপাতাল এখনো প্রস্তুত হয়নি। কবে নাগাদ সেগুলো চালু হবে তা নির্দিষ্ট করে বলতে পারছে না স্বাস্থ্য অধিদপ্তর। তবে তাদের দাবি, নানা সীমাবদ্ধতা রয়েছে, সেগুলো সমাধান করে দ্রুত করোনা চিকিৎসা শুরু হবে 6টিতে। ঢাকায় করোনা চিকিৎসায় সাধারণ বেড রয়েছে ৩,৩৮৯টি। মঙ্গলবার পর্যন্ত ফাঁকা মাত্র ৭২০টি, আর ২৯৬ আইসিইউ শয্যার মধ্যে খালি ৪৮টি। পরিস্থিতি সামলাতে গত সপ্তাহে 5টি হাসপাতাল ও একটি ইনস্টিটিউট পুনরায় প্রস্তুত করার নির্দেশ দেয় স্বাস্থ্য মন্ত্রণালয়। মিরপুরের লালকুঠি হাসপাতাল গত বছর করোনা চিকিৎসা দিয়েছে। এই হাসপাতালে আইসিইউ শয্যাও রয়েছে। তবে এবার জনবল সংকটের কারণে চালু করতে পারছে না করোনা চিকিৎসা। 5টা আইসিইউ আছে, কিন্তু জনবল নাই। এখানে সেন্ট্রাল অক্সিজেন সিস্টেম আছে, কিন্তু ওই কিছু সিলিন্ডারের শর্টেজ আছে, সেটা আমরা ডিমান্ড দিয়েছি। সেই ডিমান্ডটা ফিল আপ করলে আমরা জনবল আসলে আমরা শুরু করতে পারব। 2টি করোনা ওয়ার্ড চালু করার প্রস্তুতি নিচ্ছে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট।
কিন্তু এগুলোতে আগুনে পুড়ে যাওয়া গুরুতর রোগী থাকায় 3 সপ্তাহের আগে চালু করা যাবে না বলে জানিয়েছে কর্তৃপক্ষ। মানে আসলে একটা অপারেশন করলো, পরবর্তীতে অপারেশন করার পরও আমাদের 2 সপ্তাহ লাগে তাকে রাখার জন্য। মানে এই জন্য আমরা দেখছি যে 3 সপ্তাহ আগে আসলে আমরা ওই 2টা ওয়ার্ড প্রিপেয়ার করতে পারবো না। সোহরাওয়ার্দী হাসপাতালে করোনা রোগীর জন্য 100 শয্যা রয়েছে, বাড়ানো হচ্ছে আরো 100। তবে এই হাসপাতালেও রয়েছে জনবল সংকট। করোনা এবং নন করোনা দুইটাই যেহেতু সমানভাবে চলমান, এই জন্য আমাদের জনবল দরকার। ওনারা আমাদের আশ্বস্ত করেছেন, আমরা অলরেডি চিঠি দিয়েছি, আমাদের কিছু কিছু জনবল অলরেডি দিচ্ছে, আর কিছু কিছু জনবল আমাদের অলরেডি দিবেন ইনশাল্লাহ। এছাড়া বন্ধ হয়ে যাওয়া অন্য হাসপাতালেও রয়েছে নানান সীমাবদ্ধতা। কোনোটারই আসলে নির্দিষ্ট তারিখ বলা সম্ভব নয়। পর্যায়ক্রমে আমরা আইসিইউ বেড, সাধারণ বেড, হাসপাতাল, কোভিডের জন্য নির্দিষ্ট করা হাসপাতালের সংখ্যা বাড়ানো, এগুলো নিয়ে কিন্তু আমরা নিয়মিত কাজ করে যাচ্ছি। এই 6টি চালু হলে করোনা চিকিৎসায় আরো 1,500 সাধারণ ও 62টি আইসিইউ শয্যা বাড়বে। মাহমুদুল হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। যুক্তরাজ্য ও ইউরোপ থেকে আসা প্রবাসীদের 14 দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দিয়েছে বেসামরিক বিমান পরিবহন কর্তৃপক্ষ বেবিচক। আজ থেকে এই নিয়ম কার্যকর। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে তাদেরকে সরকারের ব্যবস্থাপনায় বা হোটেলে নিজ খরচে কোয়ারেন্টিনে থাকতে হবে। অন্যান্য দেশ থেকে আসা যাত্রীদের বিমানবন্দরে করোনা ধরা না পড়লে তাদেরকে বাড়িতে কোয়ারেন্টিনে থাকতে হবে, আর করোনা ধরা পড়লে তাদেরকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকতে হবে। এছাড়া বিদেশগামী সব যাত্রীকে 72 ঘন্টার মধ্যে করা করোনা পরীক্ষার সনদ দেখাতে হবে। সিদ্ধান্তের 7 মাস পার হলেও প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের বেতন 13তম গ্রেডে উন্নীত হয়নি। বিষয়টি নিয়ে হতাশ প্রাইমারি স্কুলের শিক্ষকেরা। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় বলছে, বিদ্যালয় খোলার পরেই শিক্ষকদের এই সুবিধা দেওয়া শুরু হবে। 3.5 লাখ শিক্ষক এই সুবিধা পাবেন। দীর্ঘদিন ধরে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা বেতন 11তম গ্রেডে করার দাবি জানিয়ে আসছিলেন। তারা রাজপথে আন্দোলনও করেন বেশ কয়েক দফা। পরবর্তীতে গত বছরের আগস্টে সহকারী শিক্ষকদের বেতন গ্রেড 15 থেকে 13তম গ্রেডে উন্নীত করা হয়, কিন্তু এখন পর্যন্ত সেই সুবিধা পায়নি প্রাথমিক স্কুলের শিক্ষকরা। সেই সঙ্গে শিক্ষকরা বলছেন, সফটওয়্যার জটিলতার কারণে যারা স্নাতক পাস শিক্ষক শুধু তাদেরই গ্রেড পরিবর্তনের তথ্য দেয়া যাচ্ছে, বাকিদের তথ্য দেয়া যাচ্ছে না। এরকম 1.5 লাখ শিক্ষকের তথ্য এখনো দেয়া সম্ভব হয়নি। এই সমস্যার দ্রুত সমাধান চান তারা। সকল শিক্ষক আইবাস প্লাস প্লাসের সফটওয়্যারের জটিলতার কারণে এ আওতায় আসছে না। সকল শিক্ষককে যেন 13তম গ্রেডের আওতায় আনা হয় এবং প্রধান শিক্ষকদের টাইম স্কেলের জটিলতা নিরসন করা হয়, তার জন্য জোর দাবি জানাচ্ছি। এদিকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় বলছে, বেতন গ্রেড 13তমতে উন্নীত করার কাজ প্রায় শেষ পর্যায়ে। বিদ্যালয় খোলার পরপরই শিক্ষকরা এই সুবিধা পাওয়া শুরু করবেন। আমাদের কিছু কারণে আর কি একটু পিছনে ছিল, তারপরেও আমি মোটামুটি ইতিমধ্যে এটা শেষ করে ফেলছি। আমরা এই বছরই না, স্কুল খোলার পরপর তারা এই সুসংবাদটা পাবে আর কি। সারা দেশে 65,000 প্রাথমিক বিদ্যালয়ে 3.5 লাখের বেশি শিক্ষক আছেন। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নিত্যপণ্যের ঊর্ধ্বমুখী দামে দিশেহারা কম আয়ের মানুষ, বিশেষ করে রমজানের বাজার নিয়ে শঙ্কিত ভোক্তারা। দাম তো কমছেই না, বরং প্রতিনিয়তই বাড়ছে কোনো না কোনো পণ্যের দাম। সরকারি নানা আশ্বাস এলেও তাতে এখন আর বিশ্বাস নেই ক্রেতাদের। রাজধানীর মোহাম্মদপুরের বাসিন্দা রশিদুজ্জামান চাকরি থেকে অবসর নিয়েছেন গত বছর করোনা শুরুতে। চাকরি না থাকলেও প্রতি মাসে মেটাতে হচ্ছে গ্যাস, বিদ্যুৎ বিল সহ নিয়মিত বাজার খরচ। নিত্যপণ্যের দাম বাড়ায় এখন পারিবারিক প্রয়োজন অনুযায়ী ব্যয় করতেই হিমশিম খেতে হয় তাকে। আমার তো ইনকাম নাই আর কি, খালি খরচ, তার মধ্যে যদি এডিশনাল খরচটা আসে, আমি তো প্রতি মাসের বাজেট কিন্তু আমি করে নেই। তো এই যে বাজেটের এক্সেস, বাজেটটা কোথা থেকে আসবে? এবং এই যে এখন যদি এক্সেসটা খরচ হয়, পরবর্তীতে আমার আরো সাফারিংস হবে। চাল, ডাল, সাথে আটা, চিনি, আবার মুরগি, গরুর মাংস কিংবা পেঁয়াজ, রসুন, স্বস্তি নেই কোনো পণ্যেই। সরকারি হুঁশিয়ারি তোয়াক্কা না করে দাম বাড়াচ্ছেন ব্যবসায়ীরা। মোটা চাল কিনতে হচ্ছে প্রায় 50 টাকা কেজি দরে। সয়াবিন তেলের লিটার এখন 140 টাকা।
টিসিবির হিসাবে এক বছরে দাম বেড়েছে 34%। টোটালি আউট অফ কন্ট্রোল, যেটা প্রতি বছরই আমরা দেখি, এখনো দেখছি। এ ব্যাপারে যারা ক্রেতা, ইভেন যারা বিক্রেতা, ব্যবসায়ী, তাদেরও সচেতন হওয়া উচিত। ভোক্তা অধিকার নিয়ে কাজ করা সংগঠন ক্যাব বলছে, করোনার সময়ে মানুষের আয় কমলেও ব্যয় কমেনি, বরং নিত্যপণ্যের দামের ঊর্ধ্বমুখী প্রবণতা চাপে ফেলেছে স্বল্প আয়ের মানুষকে। ভোক্তার জন্য খুবই কষ্ট হচ্ছে। ভোক্তাদের রীতিমতো কিছু কিছু ব্যবসায়ী যেমন ভোক্তাদের দূর করে ডাকাতি করার মতো অবস্থা করতেছে। বাজারে গেলে পণ্যের যেই দাম বাজারে থাকার কথা সেই দাম তো নাই, বরং তার চেয়ে আরো অনেক বেশি দামে মানুষকে পণ্য ক্রয় করতে হচ্ছে। সরকার যদি এই ব্যবস্থা দূর করতে হলে সরকারকে আরো বেশি কঠোর হতে হবে। নিত্যপণ্যের বাড়তি দামের লাগাম টানতে বাজার তদারকির পাশাপাশি টিসিবির কার্যক্রমকে জোরদারের তাগিদ ক্যাবের। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নারায়ণগঞ্জে হেফাজতে ইসলামের তাণ্ডবের ঘটনায় 7টি মামলা হয়েছে। এসব মামলায় 140 জনের নামসহ 4 থেকে 5,000 জনকে আসামি করা হয়েছে। সোমবার রাতে এসব মামলা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ সুপার জায়েদুল আলম। এর মধ্যে সিদ্ধিরগঞ্জ থানায় 5টি ও রূপগঞ্জ থানায় 1টি মামলা করেছে পুলিশ। এছাড়া র্যাব বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় আরেকটি মামলা করেছে। রোববার ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সিমরায় সানারপাড় এলাকায় পুলিশ ও গণমাধ্যম কর্মীদের উপর হামলা, গাড়িতে অগ্নিসংযোগ ও দোকানপাটে ভাঙচুর চালায় হেফাজতের নেতাকর্মীরা। এসব ঘটনায় 10 গণমাধ্যম কর্মী সহ অর্ধশতাধিক ব্যক্তি আহত হন। এ সময় 7টি কাভার্ড ভ্যান, 6টি ট্রাক সহ অন্তত 20টি যানবাহন জ্বালিয়ে দেওয়া হয়। গতকালকে রাতে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ বাদী হয়ে 5টি মামলা করেছে এবং 1টি মামলা করেছে র্যাব বাদী হয়ে। 5টি মামলার মধ্যে 4টি মামলাই সন্ত্রাস দমন আইনে এবং সাথে বিস্ফোরক দ্রব্যাদি আইন, এবং র্যাবের মামলাটিও সন্ত্রাস দমন আইনে মামলা হয়েছে। এই মামলায় প্রায় 136 জন এজাহার নামে আসামি আছে। এর বাইরেও অজ্ঞাত প্রায় 26-27 আসামি আছে। এদিকে ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতের তাণ্ডবের সময় প্রেস ক্লাবে অগ্নিসংযোগ ও সাংবাদিক নির্যাতনের ঘটনায় বিক্ষোভ ও প্রতিবাদ সভা করেছেন স্থানীয় সাংবাদিকেরা। মঙ্গলবার দুপুরে প্রেস ক্লাবের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে। পরে প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত হয় প্রতিবাদ সভা। এ সময় বক্তারা সাংবাদিকদের উপর হামলা সহ জেলা জুড়ে হেফাজতের তাণ্ডবের নিন্দা জানিয়ে দোষীদের চিহ্নিত করে বিচারের আওতায় আনার দাবি জানান। এদিকে প্রেস ক্লাবে তাণ্ডবের ঘটনায় এখনও কোনো মামলা হয়নি। শুক্র, শনি ও রোববার হামলায় জেলা প্রেস ক্লাব সভাপতি সহ বেশ কয়েকজন গণমাধ্যম কর্মী আহত হন। জ্বালিয়ে দেওয়া হয় প্রেস ক্লাব সহ শহরের কয়েকটি গুরুত্বপূর্ণ স্থাপনা। কিশোরগঞ্জ ও নওগাঁয় পুলিশের সঙ্গে বিএনপির সংঘর্ষ হয়েছে। এতে আহত হয়েছে পুলিশ সহ অর্ধশতাধিক মানুষ। মির্জা ফখরুলের দাবি, কয়েকদিনে বিএনপির বিক্ষোভ সমাবেশে হামলায় দলের 40 নেতাকর্মী গুলিবিদ্ধ হয়েছে। রাজধানীতে মঙ্গলবার সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, হেফাজতের সঙ্গে বিএনপির কোনো সম্পর্ক নেই, শুধু হত্যাকাণ্ডের প্রতিবাদ করছে বিএনপি। পুলিশের সাথে হেফাজত কর্মীদের সংঘর্ষ ও প্রাণহানির প্রতিবাদে সারা দেশে বিক্ষোভ কর্মসূচি পালন করছে বিএনপি। এর অংশ হিসেবে কিশোরগঞ্জের একরামপুরে বিক্ষোভ মিছিল বের করে বিএনপি নেতাকর্মীরা। এতে পুলিশ বাধা দিলে শুরু হয় সংঘর্ষ। এতে 3 পুলিশ সহ অন্তত 15 জন আহত হন। নিষেধ করার এক পর্যায়ে তারা আমাদের দিকে বৃষ্টির মতো ইট পাটকেল নিক্ষেপ করতে থাকে, লাঠি সোটা নিয়ে আমাদের উপর আক্রমণ করতে আসে। তখন আমরা পরিস্থিতির নিয়ন্ত্রণে গ্যাস শর্টগান আমরা ব্যবহার করে পরিস্থিতির নিয়ন্ত্রণে আনি। এই বিষয়ে একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। নওগাঁতেও পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষ বাধে। আহত হয় 7 পুলিশ সহ কমপক্ষে 50 জন। এদিকে চট্টগ্রামে পুলিশের সংঘর্ষের ঘটনায় নগর বিএনপির সভাপতি ডাক্তার শাহাদাত হোসেন সহ 57 জনের বিরুদ্ধে 2টি মামলা হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে 16 জনকে। এ পরিস্থিতিতে বিএনপির গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলন ডাকেন মির্জা ফখরুল। তিনি অভিযোগ করেন, বিএনপির বিক্ষোভ সমাবেশে হামলা চালিয়েছে পুলিশ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা। পুলিশ ও আওয়ামী সন্ত্রাসীদের ন্যাক্কারজনক হামলা ও পুলিশের গুলিবর্ষণ, নেতাকর্মীদেরকে আহত গ্রেফতার করার ঘটনার আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। হেফাজতের সঙ্গে আমাদের কিন্তু এই প্রোগ্রামগুলোতে কোনো সংস্রব নেই।
আমরা হেফাজত একটা রাজনৈতিক সংগঠন নয়। আমরা সরকার যেহেতু এই হত্যাকাণ্ড করেছে, সেই হত্যাকাণ্ডের প্রতিবাদ আমরা করছি। এ সময় বিএনপির নেতাকর্মীদের অবিলম্বে মুক্তি দাবি করেন তিনি। সুলতানা জাহান মিতু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ক্ষতিপূরণ বাবদ বেশি অর্থ লাভের আশায় সিরাজগঞ্জের বিভিন্ন এলাকায় সড়কের পাশে রাতারাতি নির্মাণ হচ্ছে বহুতল ভবন। বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাড় থেকে রংপুর পর্যন্ত মহাসড়ক 4 লেনে উন্নীত করার জন্য জমি অধিগ্রহণ করা হচ্ছে, এমন খবরে এই তৎপরতা। তবে নতুন ভবন দেখিয়ে অর্থ নেয়ার সুযোগ থাকবে না বলে জানিয়েছে কর্মকর্তারা। বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাড় থেকে রংপুর পর্যন্ত 2 লেনের মহাসড়কটি 4 লেনে উন্নীত হচ্ছে। এ উপলক্ষে সিরাজগঞ্জের হাটিকুমরুল এলাকা সহ মহাসড়কটির দুপাশে বিভিন্ন স্থানে জমি অধিগ্রহণ করছে সরকার। মহাসড়কের পাশে স্থাপনার পরিবর্তন বা নতুন নির্মাণে নিষেধাজ্ঞা দিয়ে গণবিজ্ঞপ্তি জারি হয়েছে এরই মধ্যে। যদিও সেসব নিয়ম নীতির তোয়াক্কা না করেই রাতারাতি প্রস্তাবিত জমির উপর নিম্নমানের সামগ্রী দিয়ে ভবন নির্মাণ করছে অসাধু চক্র। উদ্দেশ্য ধরেন যে সরকার যে একতলা হল্লি পারে আর একতলা দেখা যাইতে টেহার কোটি কোটি পাইতে, একতলা হচ্ছে আর একতলা হল্লি পারে আরো ডবল করতেছে রাতারাতির মধ্যে। এগুলো বিল্ডিং সবগুলোই ঝুঁকিপূর্ণ, এটার কোনো বেস নাই। এই আশায় নির্মাণ করতেছে যে এখানে প্রতি ফুট সরকার 4,000-5,000 টাকা ক্ষতিপূরণ দিব, তাহলে আমরা শত শত কোটি টাকা এই সরকারের টাকা হাতায় নিতে পারবো। এই আশায় তারা এই কাজগুলা অতি দ্রুত দিন রাত্রি মিলা করতেছে। যদিও নতুন ভবনের মালিকরা বলছেন সব নিয়ম নীতি মেনেই সড়কের পাশে ভবন নির্মাণ করছেন তারা। জায়গাটা কিনে রাখছিলাম দোতলা বাসা হুস্তা, পরে মনে হয় বাদবাহী কাজ করছি। যখন মনে হয় নোটিশ করলে একটা যে কাজ বন্ধ, তারপরে কাজ বন্ধ। অনিয়ম দুর্নীতি এড়াতে যাচাই বাছাই করেই ক্ষতিপূরণের টাকা দেয়া হবে বলছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। ক্ষতিগ্রস্ত হওয়ার বা আতঙ্কিত হওয়ার কিছু নাই, কিন্তু অসৎ উদ্দেশ্য ভাবে কোনো কিছু করলে সেটার কোনো লাভ পাবেন না। অসৎ উদ্দেশ্যে কোনো ভবন তৈরি করে কম্পেনসেশন পাওয়ার আশায়, তাহলে কিন্তু সেই কম্পেনসেশন পাবে না। কারণ হচ্ছে যে আমাদের যে ভিডিও করার আছে, ওই ভিডিওর বাইরে যদি কোনো স্ট্রাকচার আমরা দেখি, সেটার কিন্তু ক্ষতিপূরণ তারা পাবে না। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের সহযোগিতায় 4 লেনের মহাসড়ক নির্মাণে ব্যয় ধরা হয়েছে প্রায় 700 কোটি টাকা। রাঙ্গামাটির বাঘাছড়িতে JSS-MN লার্মা দলের সশস্ত্র কমান্ডার বিশ্বমিত্র চাকমা ওরফে যুদ্ধ সহকর্মীর গুলিতে নিহত হয়েছেন। এ নিয়ে আরো জানাতে রাঙ্গামাটি থেকে যোগ দিচ্ছেন সহকর্মী হিমেল চাকমা। হিমেল, বিশ্বমিত্র চাকমা ওরফে যুদ্ধকে হত্যার বিষয়ে পুলিশ কি বলছে, আর এই ঘটনা এখন পর্যন্ত কাউকে আটক করা হয়েছে কিনা? আসলে রাঙ্গামাটিতে গত মঙ্গলবার রাত 2টার দিকে মূলত এই ঘটনাটি ঘটেছে। আমি যেটা খবর নিয়ে আমি পুলিশের সাথে কথা বলেছি, এখানকার যারা যে নিহত হয়েছে সে দলের সাথে নেতা কর্মীর সাথে আমার কথা হয়েছে। তো এই তাদের সাথে আমি কথা বলে যেটা জানতে পেরেছি সেটা হচ্ছে যে গত রাত্রে বিশ্বমিত্র চাকমা 8 জন সহকর্মী নিয়ে তিনি বাঘাছড়ির শহরের বাবুপাড়া এলাকায় অবস্থান করেছিলেন নিজেদের কার্যালয়ে। তো 8 জনের মধ্যে 6 জনকে গুমাতি দিয়ে বিশ্বমিত্র চাকমা তার একজন দেহরক্ষী, তার নাম হচ্ছে সুজন চাকমাকে নিয়ে তারা বাইরে পাহারা দিচ্ছিল। ঠিক এমন সময়ে তার যে দেহরক্ষী সুজন চাকমা, তিনি বিশ্বমিত্র চাকমাকে গুলি করে তিনি পালিয়ে যায় এবং যাওয়ার সময়ে তাদের যে অস্ত্র বান্ধা সেখান থেকে তিনি 3টি অস্ত্র নিয়ে পালিয়ে যায় বলে আমি যেটা সেখানকার যারা কর্মী রয়েছেন তাদের সাথে আমি কথা বলে নিশ্চিত হয়েছি। তো এই ঘটনার পরে ঘটনাস্থলে বিজিবি রয়েছে, এখনো পর্যন্ত বিজিবি অবস্থান করছে, পুলিশ অবস্থান করছে, ডেড বডি উদ্ধার করা হয়েছে। তো এটা যে আমি নিশ্চিত হয়েছি দলীয় সূত্র থেকে যে মূলত এটা তাদের যে নিজেদের কোন দলে এই ঘটনাটাই ঘটেছে, অর্থাৎ প্রতিপক্ষ এই ঘটনার সাথে আমরা কোনো ইনভলভমেন্ট এখনো পর্যন্ত পাইনি। পুলিশ তারা বিষয়টি ফাইন্ড আউট চেষ্টা করছে। তো এখনো পর্যন্ত ঘটনাস্থলে পুলিশ বিজিবি রয়েছে। আর এই ঘটনা কিন্তু এখনো কাউকে আটক করা যায়নি। কিন্তু আরেকটা বিষয় যে আসলে বিগত ফেব্রুয়ারিতেও কিন্তু এই ধরনের ঘটনা ঘটেছে বাঘাছড়িতে, সেটা ঘটেছে প্রতিপক্ষের দ্বারা, কিন্তু এটা ঘটলো হচ্ছে নিজেদের কন্দরের মধ্যে এটা হয়েছে।
তো এই ঘটনার পরে এলাকায় বেশ আতঙ্ক বিরাজ করছে। আমি স্থানীয়দের সাথে কথা বলেছি যে যেটা আসলে পুলিশ চেষ্টা করছে যে আসলে মূল রহস্য উদ্ঘাটন করার জন্য। রাঙামাটি থেকে জানাচ্ছেন সহকর্মী হিমেল চাকমা। বিদেশি না থাকায় দেশীয় পর্যটকদের কেন্দ্র করে চলছিল পর্যটন ব্যবসা। তবে নতুন করে করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় আবারও হুমকির মুখে ব্যবসায়ীরা। পর্যটন কর্পোরেশন বলছে, করোনার মধ্যে ব্যবসা চালাতে হলে মানতে হবে স্বাস্থ্যবিধি। করোনার কারণে 1 বছরের বেশি সময় ধরে বিদেশিদের আগমন নেই। দেশি পর্যটকরাও যেতে পারছেন না বিদেশে। এ অবস্থায় ডিসেম্বর, জানুয়ারি ও ফেব্রুয়ারি এই 3 মাসে অভ্যন্তরীণ পর্যটনে মানুষের ঢল নামে। অভ্যন্তরীণ পর্যটনকে গুরুত্ব দিয়ে তাই ব্যবসায়ীরাও কিছুটা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছেন। দেশে করোনা পরিস্থিতি বেড়ে যাওয়ায় আবারও অভ্যন্তরীণ ভ্রমণে বিধিনিষেধ দিয়েছে। যুদ্ধ করে কিন্তু আমরা দাঁড়ানোর চেষ্টা করতেছি। সো যদি লকডাউনের দিকে যায় তাহলে আবার টোটালি বসে পড়বে। হ্যাঁ, এখানে অনেক আপনার এক একটা ট্রাভেল এজেন্সি সাথে এখানে বিভিন্ন আপনার স্টাফরা জড়িত আছে। পুরোপুরি বন্ধ করে দেন, তাহলে ব্যবসার প্রশ্নই আসে না। মানুষজন ঘর থেকে বাইরে হবে না, আসবে না, কেউ যাবে না, তাহলে তো আমাদের ব্যবসাটা প্রায় বন্ধ হওয়ার মতো হয়ে যাবে। বাইরের কান্ট্রি ডেস্টিনেশনগুলো ওপেন হয়ে যায়, তখন আউটবাউন্ড ট্যুরিজম, ইনবাউন্ড ট্যুরিজম এবং ডোমেস্টিক ট্যুরিজম সকল ব্যবসায়ী এই রিলেটেড সকল বিজনেসই ভালোর দিকে যাবে। পর্যটন কর্পোরেশনের চেয়ারম্যান জানান, দেশে দ্বিতীয় দফায় করোনার প্রভাব বেড়ে যাওয়ায় মানুষের চলাচলে কিছুটা নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। পর্যটন খাত সচল রাখতে তাই বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইডলাইন অনুসরণ করার পরামর্শ তার। যখন দেখব তার এই না মানার কারণে অন্যের ক্ষতির কারণ হয়ে যাচ্ছে, জনস্বার্থ বিঘ্নিত হচ্ছে, আমরা সকল ইউনিট প্রধানকে বলে দিয়েছি আপনারা অবশ্যই জেলা প্রশাসনের যে মোবাইল কোড ইউনিট আছে, পুলিশ আছেন, পুলিশ বিভাগ, এদেরকে জানানোর জন্য। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত পর্যটন খাতের ব্যবসা টিকিয়ে রাখতে এই মুহূর্তে বিনা শর্তে ঋণ পাওয়ার নিশ্চয়তা দেওয়ার পাশাপাশি পরিচালনা ব্যয় কমানোর দাবি ব্যবসায়ীদের। সোহেল রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনা ভাইরাসের দ্বিতীয় পর্যায়ে সংক্রমণ ঠেকাতে সরকার সতর্ক অবস্থানে থাকলেও খাগড়াছড়ি পর্যটন কেন্দ্রগুলোতে এর প্রভাব পড়েনি। 6 শর্তে পর্যটন কেন্দ্র খুলে দেওয়া হলেও তার একটিও মানা হচ্ছে না। কর্তৃপক্ষের পক্ষ থেকেও নেই তেমন কোনো ব্যবস্থা। গাঢ় সবুজ পাহাড়ের মিলন মেলা আর মেঘের খেলা মুগ্ধ করে যে কাউকে। তাই করোনা মহামারীর মধ্যেও দর্শনার্থীরা ছুটে যাচ্ছেন খাগড়াছড়ির পর্যটন কেন্দ্রগুলোতে। তবে করোনা সংক্রমণ রোধে পর্যটন কেন্দ্রগুলোতে স্বাস্থ্যবিধি মানার নির্দেশনা থাকলেও তা মানছে না কেউই। বেশিরভাগ মানুষই ঘুরে বেড়াচ্ছেন মাস্ক ছাড়া, বজায় থাকছে না সামাজিক দূরত্ব। পর্যটকরা স্বাস্থ্যবিধি না মানায় ব্যাপক হারে করোনা সংক্রমণ বাড়ার শঙ্কা দেখা দিয়েছে। স্বাস্থ্যবিধি নিশ্চিতে অনেকটা নীরব প্রশাসনও। মাস্কটা ভিতরে ব্যাগে অস্থির হয়ে গেছি, তো এই জন্য ব্যাগে রাখছি। একটু গরম তো এই জন্য খুলে নিলাম। পকেটে মাস্ক আছে, মাস্ক ইউজ করি না, যদিও অসচেতন ছিলাম, কিন্তু চেষ্টা করব জনবহুল জায়গায় মাস্ক ব্যবহার করার। স্বাস্থ্যবিধি মানাতে সব ধরনের ব্যবস্থা নেওয়ার দাবি পর্যটন কেন্দ্রের কর্মকর্তাদের। আমাদের কাউন্টারে যেখানে ওখানে আমরা মাস্ক ব্যবহার করার জন্য আমরা বিজ্ঞপ্তি ওখানে আমাদের লাগানো আছে, তারপরেও আমরা ওখানে দাঁড়িয়ে ওদেরকে মাস্ক লাগানোর জন্য ওদেরকে বলি। নতুন করে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় স্বাস্থ্যবিধি নিয়ে সচেতনতা বাড়ানোর উদ্যোগের কথা জানিয়েছে ট্যুরিস্ট পুলিশ। যে পর্যটক যে মাস্ক ছাড়া ঘোরাফেরা করতেছে, আমরা তাদেরকে মাস্ক বিতরণ করতেছি। মোটামুটি সংক্রমণ থেকে যাতে দূরে থাকতে পারে সেই প্রয়োজনীয় ব্যবস্থা আমরা নিচ্ছি। করোনা সংক্রমণের কারণে টানা 5 মাস বন্ধ থাকার পর গত বছরের 28 আগস্ট 6 শর্তে সীমিত পরিসরে খুলে দেয়া হয় পর্যটন কেন্দ্রগুলো। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। সাতক্ষীরার খোলপেটুয়া নদীর বেড়িবাঁধ ভেঙে আশাশুনি উপজেলার জেলেখালী, দয়ারঘাট সহ 3টি গ্রাম প্লাবিত হয়েছে। মঙ্গলবার দুপুরে নদী তীরের দয়ারঘাট এলাকায় 4টি পয়েন্টে বেড়িবাঁধ ভেঙে জোয়ারে পানি ঢুকে পড়ে গ্রামে। এতে কমপক্ষে 50টি মাছের ঘের ও 100 বাড়ি প্লাবিত হয়েছে। আশাশুনি সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম রেজা মিলন জানান, দয়ারঘাট এলাকায় বেড়িবাঁধ দীর্ঘদিন ধরে ভঙ্গুর অবস্থায় ছিল। হঠাৎ জোয়ারের পানির চাপ বাড়ায় দেখা দেয় ভাঙন। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আবুল খায়ের জানিয়েছেন, টেকসই বেড়িবাঁধ নির্মাণের জন্য এরই মধ্যে 1,38,00,000 টাকার দরপত্র আহ্বান করা হয়েছে।
সৌরচালিত পাতকুয়ার মাধ্যমে সেচ নিশ্চিতে সরকারের উদ্যোগ ব্যর্থ হতে বসেছে শেরপুরে। সংস্কার না হওয়ায় নির্মাণের বছরখানেক পর থেকেই অকেজো হয়ে আছে 2 উপজেলায় নির্মিত 23টি ডাকওয়েল। কৃষকের সঞ্চিত অর্থে এসব পাতকুয়া সংস্কারের কথা থাকলেও আশানুরূপ সুবিধা না পাওয়ায় তাতে অনীহা কৃষকদের। শেরপুরের নকলা ও নালিতাবাড়িতে 2016-17 অর্থবছর থেকে 2018-19 অর্থবছরে নির্মাণ করা হয় 23টি ডাকওয়েল বা সৌরচালিত পাতকুয়া। কাজের বিনিময়ে টাকা কাবিটা প্রকল্পের আওতায় এসব পাতকুয়া নির্মাণে ব্যয় হয় প্রায় 2,26 লক্ষ টাকা। এই প্রযুক্তিতে সৌরচালিত পাম্পের মাধ্যমে পাতকুয়া থেকে পানি উত্তোলন করে তা পাইপের মাধ্যমে পাঠানো হয় জমিতে। শুরুর দিকে এসব পাতকুয়া থেকে জমিতে পর্যাপ্ত সেচ দেওয়া গেলেও ধীরে ধীরে কমতে থাকে এর কার্যকারিতা। যে বছর দিয়েছে এই বছর থেকে পানি বাড়িয়েছে 1 বছর, আর এই 2 বছর চলতেছে পানি আয় না, নষ্ট। যেভাবে পানি প্রথম উঠছে এখন ওইভাবে উঠে না। অন্য মেশিন দিয়ে আমরা কাজ চালাইতেছি, এই মেশিন কোনো কাজেরই হচ্ছে না, অকাজে পড়ে রয়েছে। প্রকল্পের নিয়ম অনুযায়ী একটি পাতকুয়া থেকে সুবিধা পান 41 কৃষক। মাসিক অর্থ সঞ্চয় করে সুবিধাভোগীরা এসব পাতকুয়ার প্রয়োজনীয় সংস্কার করবেন এমন কথা থাকলেও প্রত্যাশা মতো সুবিধা না পাওয়ায় তাতে আগ্রহী নন কৃষকরা। এখন এই পাতকুয়াতে পানি আসে না, ডেইনি নাই, এটা আর কি করার আছে? এই পানি হয়তো বাড়বো করে আমার মনে হয় না। প্রয়োজনীয় সংস্কার করা হলে এসব পাতকুয়া আবারও আগের মতো কার্যকর হয়ে উঠবে বলছেন সংশ্লিষ্টরা। পাতকুয়ার যে সব ছোট ছোট ত্রুটি আছে সেগুলোকে যদি একটু মেরামত করে দেওয়া যায় তাহলে পরে স্থানীয় কৃষকরা আবার পাতকুয়ার থেকে পানি নিয়ে তাদের ফসল চাষ করতে পারবেন এবং পাতকুয়াগুলো আবার সঠিকভাবে চলবে। কৃষি উন্নয়ন কর্পোরেশনের ক্ষুদ্র সেচ প্রকল্পের তত্ত্বাবধানে নির্মিত এসব পাতকুয়া সরকারি উদ্যোগের সংস্কারের দাবি সুবিধাভোগীদের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। করোনার প্রাণহানি 24 ঘন্টায় 11,000 মানুষের মৃত্যু হয়েছে। এর আগের 2 দিন এই সংখ্যা ছিল 7,000-এর আশপাশে। বিশ্বে এ নিয়ে প্রাণহানি ছাড়ালো 28,15,000। নতুন 5 লাখ রোগী নিয়ে মোট আক্রান্তের সংখ্যা 12,87 লাখ। এদিকে আবারও মৃত্যুর নতুন রেকর্ড দেখল ব্রাজিল। মঙ্গলবার দেশটিতে 3,668 জনের প্রাণহানি হয়েছে, যা দেশটিতে একদিনে সর্বোচ্চ মৃত্যু। যুক্তরাষ্ট্রে একদিনে 872 জনের মৃত্যু হয়েছে। নতুন করে সংক্রমিত হয়েছে 62,000-এর বেশি। ইতালিতে প্রাণ গেছে 529 জনের। অন্যদিকে ভারতে এবছরের সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে মঙ্গলবার, প্রাণ গেছে 355 জনের। দেশটিতে রোগী মিলেছে 53,000-এর বেশি। এছাড়া পোল্যান্ডে 461, রাশিয়ায় 409 জনের মৃত্যু হয়েছে। ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে সবার নজর নন্দীগ্রামে। ভোটের প্রচারে বিজেপির শুভেন্দু অধিকারীর সঙ্গে যোগ দিয়েছেন কেন্দ্রীয় সরকারের মন্ত্রীসহ তারকারা। আর পায়ের চোট নিয়েও নন্দীগ্রামে টানা সভা করে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিকে বাম মোর্চার মিছিলে তৃণমূলের হামলায় 8 জনের আহত হওয়ার অভিযোগ উঠেছে। ঘটনা তদন্তে নেমেছে নির্বাচন কমিশন। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোট বৃহস্পতিবার। শেষ দিনের প্রচারে বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীকে সঙ্গে নিয়ে নন্দীগ্রামে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ করেছেন 4টি রোড শো। সংবাদ সম্মেলনে অমিত শাহ জানান, নন্দীগ্রামে মমতাকে সরালেই বাংলায় পরিবর্তন সম্ভব। তার দাবি, বড় ব্যবধানে জিতবেন শুভেন্দুই। এ সময় রাজ্যে নারীদের সুরক্ষা নিয়েও প্রশ্ন তুলেন অমিত শাহ। नंदीग्राम में ममता दीदी को हराने से पूरे बंगाल में परिवर्तन अपने आप हो जाएगा। নন্দীগ্রামে মমতাকে হারালেই পুরো বাংলায় পরিবর্তন আসবে। আমি যখন এখানে এসেছি দুঃখজনক খবর পেয়েছি। মমতা যেখানে বাড়ি ভাড়া করে থাকছেন সেখান থেকে 5 কিলোমিটারের মধ্যে এক নারী ধর্ষণের শিকার হয়েছেন। নারীর সুরক্ষা নিয়ে সোচ্চার মমতা কি করছেন? আপনি থাকা অবস্থায় এমন ঘটনা কিভাবে ঘটল? একই দিনে আরও বেশ কটি কর্মসূচি করেন শুভেন্দু। শেষ বেলায় শুভেন্দুর সমর্থনে রোড শো করেন জনপ্রিয় তারকা মিঠুন চক্রবর্তী। এদিকে ভোটের প্রচারে মঙ্গলবারও জনসভা করেন তৃণমূলের প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়। তার প্রচারের কয়েক জায়গায় বিজেপির সমর্থকদের জয় শ্রীরাম স্লোগানে দুপক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। তবে সমর্থকদের শান্ত থাকার পরামর্শ দেন তৃণমূল নেত্রী। ভোট করতে এসছে, চলে যাবে। ভোটের সময় একটু কষ্ট করে শান্তিপূর্ণভাবে, কোনো দাঙ্গাতে না গিয়ে, কোনো সংঘাতে না গিয়ে, কোনো ঝগড়ায় না গিয়ে, কোনো পড়োচড়ায় পা না দিয়ে, শুনুন, মাথায় রাখবেন,
কুল কুল তৃণমূল, ঠান্ডা ঠান্ডা কুল কুল, আর ভোট পাবে জোড়া ফুল, ঠিক আছে? এর আগে নন্দীগ্রামে গণহত্যার জন্য শুভেন্দু ও তার বাবার উপর দায় চাপান মমতা। তবে এতদিন এর দায় দিয়ে আসছিলেন সাবেক মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে। এতেই সমালোচনায় পড়েন মমতা। অডিও বার্তায় বাংলাকে বাঁচানোর আকুতি জানিয়ে বাম মোর্চার বুদ্ধদেব বলেন, তৃণমূল ও বিজেপির রেষারেষিতে হুমকিতে পশ্চিমবঙ্গ। পশ্চিমবাংলাকে বিপদ থেকে রক্ষা করুন, গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ সরকার তৈরি করে পশ্চিমবঙ্গে নতুন ইতিহাস তৈরি করুন। সায়রা খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। অ্যান্টিগা টেস্টের দ্বিতীয় দিন শেষে সুবিধাজনক অবস্থানে ওয়েস্ট ইন্ডিজ। প্রথম ইনিংসে কার্লোস ব্রাথওয়েটের সেঞ্চুরিতে ৩৫৪ রান বোর্ডে তোলে উইন্ডিজরা। জবাবে ৩ উইকেট হারিয়ে শ্রীলঙ্কার সংগ্রহ ১৩৬ রান। ২৮৭ রান নিয়ে দ্বিতীয় দিন শুরু করে ওয়েস্ট ইন্ডিজ। আগের দিন ৯৯ রানে অপরাজিত থাকা ব্রাথওয়েট তুলে নেন ক্যারিয়ারের নবম সেঞ্চুরি। কর্নওয়ালকে ৭৩ রানে ফেরান লাকমাল। শেষ দিকে চামিরা, রোজ ও ব্রাথওয়েটকে আউট করলে স্বাগতিকদের ইনিংস থামে ৩৫৪ রানে। জবাবে ৭৭ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে শ্রীলঙ্কা। মাঝে লাহিরু থিরিমান্নের 50 অতিথিদের সংগ্রহ বাড়ায়। দলকে আর বিপদে পড়তে দেননি দীনেশ চান্দিমাল ও ধনঞ্জয় ডি সিলভা। দিন শেষে চান্দিমাল ৩৪ ও ডি সিলভা 23 রানে অপরাজিত থাকেন। বিশ্বকাপ বাছাইয়ে পিছিয়ে থেকেও জয় পেয়েছে পর্তুগাল। লুক্সেমবার্গকে হারিয়েছে ৩-১ গোলে। এদিকে গোল উৎসব করেছে বেলজিয়াম। বেলারুশকে ৮-০ গোলে বিধ্বস্ত করেছে বেলজিয়ানরা। আর জিব্রাল্টারকে ৭-১ গোলে উড়িয়ে দিয়েছে নেদারল্যান্ডস। প্রতিপক্ষের মাঠে প্রথমার্ধেই পিছিয়ে পড়ে পর্তুগাল। স্বাগতিকদের ৩০ মিনিটে এগিয়ে নেন রদ্রিগেজ। প্রথমার্ধের শেষ দিকে পর্তুগালকে সমতায় ফেরান দিয়েগো জোতা। বিরতি থেকে ফিরেই ব্যবধান দ্বিগুণ করেন ক্রিস্টিয়ানো রোনালদো। জাতীয় দলের হয়ে রোনালদোর এটি ১০৩ নম্বর গোল। ম্যাচ শেষের ১০ মিনিট আগে ব্যবধান ৩-১ করেন পালিনিয়া। এদিকে বেলারুশকে গোল বন্যায় ফাঁসিয়ে জয়ে ফিরেছে বেলজিয়াম। ৮-০ ব্যবধানের জয়ে জোড়া গোল করেছেন ভানাকেন ও ট্রোজার্ড। ২১শে বইমেলার ১৩তম দিনে বেড়েছে ক্রেতা দর্শনার্থীর উপস্থিতি। সরকারি ছুটির দিনে মেলা প্রাঙ্গণ ছিল জমজমাট। বিক্রি বাড়ায় খুশি প্রকাশকেরা। তাদের আশা, শেষ ২ সপ্তাহে উপস্থিতি আরও বাড়বে। মঙ্গলবার ১১২টি সহ এ পর্যন্ত মেলায় এসেছে ১৬০০ নতুন বই। ছুটির দিনে বইপ্রেমীদের পদচারণায় মুখরিত বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যান প্রাঙ্গণ। কেউ এসেছেন পরিবারের সদস্যদের নিয়ে, কেউ বা বন্ধুদের সঙ্গে দল বেঁধে। সন্ধ্যার আগেই দর্শনার্থীদের পদভারে জমে ওঠে মেলা প্রাঙ্গণ। ইতিহাস এবং ঐতিহ্য ব্যাপারটা, এই ব্যাপার নিয়ে আমি বইগুলো পছন্দ করি। যেটা আমাদের পুরান ঢাকা ঐতিহ্য বা এইসব টাইপের বই নিয়ে আমি খুব পছন্দ করি। এটার জন্য আমি এখানে আসছি। এটা দ্বিতীয়বারের মতন এসেছি বই কিনতে আর কি। তো ভালো লাগছে এসে। 2টো কবিতার বই গিফট পেলাম, আশা করি পড়ে শেষ করব। দর্শনার্থীর সংখ্যা ও বিক্রি বাড়ায় হাসি ফুটেছে প্রকাশকের মুখে। তারা বলছেন, এখন যারা আসছেন তাদের অনেকেই তালিকা ধরে বই কিনছেন। করোনা পরিস্থিতিতে যারা মেলায় এসেছে প্রায় অধিকাংশই ছিল ক্রেতা। যেহেতু মেলাটা অনেক বড় জায়গা নিয়ে হচ্ছে, এই জন্য হয়তো বোঝা যাচ্ছে না, কিন্তু প্রচুর মানুষ প্রবেশ করেছে এবং সবাই বই কিনে বাড়ি ফিরছে। আমরা আশা করছি আগামী শুক্রবার থেকে বেচাকেনা আরও ভালো শুরু হয়ে যাবে। এদিকে করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে সরকারের 18 দফা নির্দেশনার পর বইমেলা নিয়ে করণীয় ঠিক করতে সংস্কৃতি মন্ত্রণালয়কে চিঠি পাঠিয়েছে বাংলা একাডেমি। মেলায় স্বাস্থ্যবিধি মেনে চলার ওপরও দেয়া হয়েছে জোর। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সংবাদ শেষ করব, তার আগে শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। গণপরিবহনে আজ থেকে আসনের অর্ধেক যাত্রী বহন, ভাড়া বাড়ছে 60%। 2 সপ্তাহের জন্য এই সিদ্ধান্ত। করোনা সংক্রমণ রোধে মানা হচ্ছে না নির্দেশনা। মাস্ক ছাড়াই দোকানপাট, রাস্তাঘাটে চলছে মানুষ, পদক্ষেপ নেই প্রশাসনের। সিদ্ধান্তের 7 মাস পরও বেতন গ্রেড উন্নীত হয়নি, হতাশ প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকেরা। বিশ্বে করোনায় একদিনে 10,500 মানুষের মৃত্যু, নতুন শনাক্ত 5 লাখ, প্রাণহানি 28,14,000।
এ ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ সবাইকে।